সবাইকে জিকে মেন্টরসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা প্রাচীন রাজবংশ মৌর্য সাম্রাজ্য নিয়ে আলোচনা করব। প্রথমে দেখা যাক মৌর্য সাম্রাজ্যের প্রাথমিক কিছু বিবরণ। আচ্ছা, প্রাচীন ভারতের প্রথম রাজবংশ ছিল মৌর্য বংশ, ঠিক আছে, বা মৌর্য সাম্রাজ্য। আর এটা প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য। আর তিনি যখন এই সিংহাসনে বসেন তখন তার বয়স ছিল মাত্র 20 বছর। তিনি মূলত মগধের রাজা নন্দকে পরাজয় করে মগধের সিংহাসনে বসেন এবং এই মৌর্য সাম্রাজ্যটাকে প্রতিষ্ঠা করেন। আর ওনার সময় এটা রাজধানী ছিল পাটালিপুত্র। আচ্ছা, এখানে একটা বানানটা স্পেলিংটা মিস্টেক আছে, এটা পাটালিপুত্র, ঠিক আছে। আচ্ছা, চন্দ্রগুপ্তের মৌর্যের একটা বিশেষ কৃতিত্ব হচ্ছে তিনি যে আলেকজান্ডার আছেন, আলেকজান্ডারের প্রধান সেনাপতি ছিলেন সেলিউকাস, তাকে পরাজয় করেন, করে উপমহাদেশ থেকে গ্রিকদের বিতাড়িত করে দেন। এটা ছিল তার প্রধান কৃতিত্ব, ঠিক আছে। আচ্ছা, তো বলা হয় যে মৌর্য সাম্রাজ্যের মোট 9 জন শাসক ছিলেন, ঠিক আছে। তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শাসক ছিলেন সম্রাট অশোক, আর প্রথম ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং সর্বশেষ ছিলেন বৃহদ্রথা। এই হচ্ছে মোট মানে 9 জন শাসক ছিল আর কি, ঠিক আছে। আচ্ছা, তো চন্দ্রগুপ্ত মৌর্য অর্থাৎ মৌর্য যুগে তাদের যে গুপ্তচর ছিল তাদেরকে বলা হতো সঞ্চারা। আর চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান সেনাপতি ছিল চাণক্য। তো শুধু চন্দ্রগুপ্ত মৌর্যেরই চাণক্য শুধুমাত্র সেনাপতি ছিলেন না, তিনি বিন্দুসার অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্যের যে সন্তান তারও সেনাপতি ছিলেন কে, এই চাণক্য, বিন্দুসার, ঠিক আছে। তো এই চন্দ্রগুপ্ত এই চাণক্য মানে বলা হতো, মানে চাণক্যের একটা উপাধি ছিল কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামে তাকে অবহিত করা হতো, ঠিক আছে। তো এটার মেন ইয়া হচ্ছে কি, চন্দ্রগুপ্ত মৌর্যকে সিংহাসনে বসানোর পিছনে সবচেয়ে বড় কৃতিত্ব ছিল চাণক্যের। মানে একটা বিবরণ আছে যে মগধের যখন চাণক্য গিয়েছিল একবার মগধের সিংহাসনে, তখন তাকে এখানে ওই অপমান করা হয়। তো এই অপমানের বদলা স্বরূপ তিনি এই মানে চন্দ্রগুপ্ত মৌর্যকে এমনভাবে তৈরি করছে যাতে তিনি মগধের সিংহাসন দখল করতে পারে এবং তার বদলা নিতে পারে, মানে তার যে অপমান হয়েছিল এই অপমানের বদলা নিতে পারে, ঠিক আছে। এই জন্য মূলত তিনি চাণক্য এই চন্দ্রগুপ্ত মৌর্যকে এমনভাবে প্রস্তুত করছিল। আচ্ছা, বিন্দুসার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের সন্তান। তো চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু স্বেচ্ছায় তিনি সিংহাসন ত্যাগ করেন, মানে অবসরে চলে যান এবং পরবর্তীতে তার ছেলে সিংহাসনে বসেন। তো বিন্দুসার যখন সিংহাসনে বসেন তখন তার বয়স ছিল মাত্র 22 বছর, ঠিক আছে। তো তার একটা বিশেষত্ব ছিল তিনি অত্যন্ত শান্তিকামী এবং শিক্ষা অনুরাগী মানুষ ছিল। তো তার সময় একটা মানে বিদ্রোহ হয়েছিল যেটাকে বলে তক্ষশিলা বিদ্রোহ, ঠিক আছে। তো এই তক্ষশিলা বিদ্রোহতে মানে তিনি এটাকে দমন করতে পারেন নাই, ঠিক আছে। মানে এই দমন করতে তিনি এটা ব্যর্থ হন। আর তিনি মোট বলা হয় যে মোট 25 বছর রাজত্ব করছেন। তাহলে বৌদ্ধ পুঁথি থেকে এই ধারণা করা যায় যে মানে এটা তিনি মোট মানে মৌর্য বংশটাকে তিনি প্রায় 25 বছর রাজত্ব করছেন। সম্রাট অশোক ছিলেন মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। আর তিনি মানে বলা হয় যে মৌর্য বংশের তৃতীয় শাসক এবং সর্বশ্রেষ্ঠ। আর তার সময় এটা রাজধানী ছিল পুণ্ড্রনগর, ঠিক আছে। তার সময় রাজধানী ছিল পুণ্ড্রনগর। আর মানে সম্রাট অশোকের একটা উপাধি ছিল, সেটা হচ্ছে চণ্ডাশোক। তাকে চণ্ডাশোক উপাধি দেওয়ার অন্যতম কারণ ছিল তিনি তার ভ্রাতাদেরকে নির্মমভাবে হত্যা করেন। অর্থাৎ তার পিতার মৃত্যুর পর তিনি মানে রাজত্বটাকে নিজের অধিকারে নেওয়ার জন্য অর্থাৎ উত্তরাধিকার নেওয়ার জন্য তিনি তার আপন ভ্রাতাদেরকে মানে নির্মমভাবে হত্যা করেন, যার কারণে তাকে চণ্ডাশোক উপাধি দেওয়া হয়, ঠিক আছে। তো চন্দ্রগুপ্ত মানে সম্রাট অশোককে বলা হয় যে মানে বৌদ্ধ ধর্মে মানে পৃষ্ঠপোষকতা একজন পৃষ্ঠপোষক, এবং তার সময় এই বৌদ্ধ ধর্মটাকে বিশ্ব ধর্মে রূপান্তরিত করতে সক্ষম হন তিনি। তো তিনি কিন্তু মানে প্রথমত আগে মানে মোটামুটি পুরো ভারতবর্ষটাকে তিনি শাসন করছেন। এই ভারতের দক্ষিণের কিছু অঞ্চল ব্যতীত মোটামুটি তিনি পুরোটাই ভারতের তা দখলে নিয়ে আসছিলেন তিনি। তো তার সময় একটা যুদ্ধ হয়েছে, সেটা হচ্ছে কলিঙ্গের যুদ্ধ বলে আর কি। তো এই কলিঙ্গের যুদ্ধে প্রায় 1 লক্ষ মানুষ মারা যায়। কত লাখ? 1 লক্ষ মানুষ মারা যায়। তো এটার ভয়াবহতা দেখে তিনি মূলত বৌদ্ধ ধর্মটা গ্রহণ করেন, ঠিক আছে। আচ্ছা, আর মৌর্য বংশের শেষ শাসক ছিলেন বৃহদ্রথ। এরপরে মৌর্য বংশের পতন হয় এবং কি গুপ্ত বংশের সূচনা হয়, ঠিক আছে। আচ্ছা, যারা ক্লাসটা করছেন আশা করি একটু হলেও ভালো লাগছে। নেক্সট ক্লাসে আমরা গুপ্ত বংশ নিয়ে আলোচনা করব। তো যারা আমাদের পেজের সাথে যুক্ত আছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।